আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, সেটা হচ্ছে বীজগণিতের যেই অধ্যায়গুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেই অধ্যায়গুলো থেকে আপনাদের প্রাইমারি পরীক্ষায় কোশ্চেন আসে সেই অধ্যায়গুলো আমরা আজকে সলভ করব। গত ক্লাসে আমি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়, সেটা সলভ করিয়েছিলাম এবং বাকি যে অধ্যায়গুলো আছে আজকে আমরা সেগুলো সলভ করব। এবং এই সলভটা আমি করাবো যে এটা হচ্ছে এই বইটা থেকে, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট, এমপিবিআন প্রাইমারি শিক্ষক নিয়োগ শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট, এই বইটা থেকে। আপনারা সবাই এই বইটা আপনাদের কাছে তো আছে, যারা আছে তারা মিলাই পড়তে পারেন। প্রিপারেশনটা একেবারেই আমরা পাটিগণিতের আমি সবগুলোর উপর ক্লাস নিয়েছি, জ্যামিতির পুরাটা একটা ক্লাসের উপরেই ক্লাস দিয়ে দিয়েছি। পাটিগণিতের উপরে তো 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসে পুরোটাই সলভ হয়ে গেছে। আর বীজগণিতের উপর ইতিমধ্যে একটা ক্লাস হয়েছে, আজকে আর বাকিটা আমরা বীজগণিতের উপর সলভ করে ফেলবো। তো আশা করি যে আপনার প্রাইমারি প্রিপারেশনের ক্ষেত্রে, ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে একেবারে বিনা টাকায়, বিনা মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে, কোনো কিছু কোর্স না কিনে আপনি কিন্তু এখানে প্রিপারেশনটা একেবারে মানে করে নিতে পারেন। তো ঠিক আছে, আমরা আমাদের এই ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথম যেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা যেহেতু এমসিকিউ সলভ করছি, কারণ আমরা আজকে মানে যে ক্লাসটা করছি সেটা কি, সেটা হচ্ছে প্রাইমারির জন্য। এই এমসিকিউ সলভের জন্য আমাদের উৎপাদকের বিশ্লেষণের শর্টকাট নিয়মগুলো আমার ম্যাজিক ম্যাথ বইয়ে দেওয়া আছে, স্পেশাল ম্যাজিক ম্যাথ যেটা, সেই বইয়েও দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে। তো দেখেন কিভাবে করে আপনি আসলে এই সলভটা করবেন। মনে করেন আপনার কাছে আছে এটা হচ্ছে যে এক্স প্লাস এক্স ওয়াই, আবার এখানে আছে টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে 2y স্কোয়ার, আছে না? আচ্ছা, আপনি এই দুইটা থেকে কি কমন নিতে পারেন বলেন তো? এই দুইটা থেকে কি এক্স কমন নিতে পারেন? এক্স কমন নিলে এখানে কি থাকে? 1 প্লাস কি থাকে বলেন তো? ওয়াই থাকে না? এই যে এক্স কমন নেওয়া মানে কি? এক্স কমন নেওয়া ভাগ করা, তাহলে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে ওয়াই থাকে, বুঝছেন? এই দুই জায়গাতেই কমন কি যায় বলেন তো? 2 একটা কমন যায়, আবার ওয়াই একটা কমন যায়, তাহলে টোয়াইস ওয়াই কমন যাচ্ছে। 2yকে 2y দ্বারা ভাগ করলে, কমন নিচ্ছে যেহেতু, 2yকে 2y দিয়ে ভাগ করলে 1, 2y স্কোয়ারকে 2y দিয়ে ভাগ করলে কি একটা y থাকে। এইবার দেখেন এখানেও আছে 1 প্লাস ওয়াই, এখানেও আছে 1 প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই কি কমন যাচ্ছে? তাহলে আমি যদি কমন নেই, তাহলে 1 প্লাস ওয়াইটা কমন নিলে বলেন তো এখানে কি থাকে? এখানে থাকে এক্স, আর এখানে থাকে কি বলেন তো? টোয়াইস ওয়াই, বুঝছেন? এইভাবে করে কিন্তু আপনি খুবই সহজেই সলভ করে ফেলতে পারবেন যে এইটার উৎপাদকে বিশ্লেষণ করলে আসতেছে 1 প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টোয়াইস ওয়াই। ক্লিয়ার? সবাই বুঝেছেন? ইজি। আচ্ছা, এইবার দেখেন, এইবার এর পরের উৎপাদকের বিশ্লেষণটা, এটাও অনেক ইজি। সেটা হচ্ছে দুইটা জায়গা থেকে আমরা এক্স কমন নিতে পারি, দুইটাতেই এক্স আছে। এখানে যদি এক্স কমন নেন থাকবে এক্স স্কোয়ার, আর এখানে এক্স কমন নিলে থাকবে 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1, রাইট? বুঝছেন? এখন দেখেন এই এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে উৎপাদকের বিশ্লেষণের সূত্রে ফেলানো যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু কি বলেন তো? এক্স মাইনাস 1। তাহলে উৎপাদকের বিশ্লেষণের সূত্রে পড়ে গেল, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? ইজি। ওকে, মানে এগুলো যে প্রথমে যে উৎপাদক বিশ্লেষণ করাচ্ছে, এগুলো পিওরলি দেখা যাচ্ছে যে জাস্ট আমাদের কোনোটা কমন নিলেই হচ্ছে, কোনোটা সূত্র ফেলাই দিলেই হচ্ছে। আচ্ছা দেখেন, এটাকে যদি আমরা করি এক্স কিউব প্লাস 8, এক্স কিউব মাইনাস 8, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে চাই, তাহলে এক্স কিউব মাইনাস কি 2 এর উপর কিউব মানে 8, তাই না? আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলেন তো? এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্রথমে মাইনাস হবে এবং পরেরগুলো প্লাস হবে, এ স্কোয়ার প্লাস এ বি, মানে এই দুটো গুণ করে দিবেন, 2x প্লাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। যদি বলেন তো আপনার কাছে যদি এক্স কিউব প্লাস 8 থাকতো, তাহলে এটা সূত্র আমরা কি ফেলতাম? তাহলে কিন্তু ফেলতাম এক্স কিউব প্লাস 2 কিউব, তার মানে এ প্লাস বি ইন্টু হইতো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে এই দুটো জিনিস আপনি মনে রাখবেন যে হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব হলে এটা হইতো, এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে কিন্তু এটা হচ্ছে, মানে এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? বুঝছেন? পারবেন? আচ্ছা, এইবার এইটার মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার সব সূত্রগুলাই কাজে লাগতেছে। আপনি যদি এইভাবে করে বলেন যে পি কিউবের উপর স্কোয়ার মাইনাস কিউ কিউবের উপর স্কোয়ার মানেই হচ্ছে কি পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, তাহলে
আমরা বলতে পারি এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু কী হবে বলেন তো, এ মাইনাস বি, রাইট? এখন বলেন এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বলেন তো, বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু আগেই তো এই দুইটা সূত্রই বললাম, তাই না? এটা করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসলো। অনেক সময় উত্তরের মধ্যে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ একসাথে লেখা থাকে, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এইভাবে একসাথে লেখা থাকে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই এই উৎপাদকের বিশ্লেষণগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। এটার নাম হচ্ছে মিডিল টার্মের এক অঙ্ক, তাই না? মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের অঙ্ক। এইগুলো অঙ্ক আমরা কিভাবে করে করব খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন, আমি আগে বলি এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের অঙ্ক আপনি কিভাবে করে করবেন। এখানে যে অঙ্ক আছে সেইটা পরে করাচ্ছি। আগে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনে যে অঙ্কগুলো আপনি দেখবেন যেখানে দুইটাই প্লাস আছে। মনে করেন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 দেওয়া আছে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 দেওয়া আছে, আচ্ছা না? আচ্ছা, এইটার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কী হবে সেটা আগে ভালো করে বুঝেন। এটার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, দুইটাই প্লাস দেওয়া আছে, এখানেও প্লাস এখানেও প্লাস। আচ্ছা, সেটার আপনি যেটা করবেন, এইখানে যে 12 সংখ্যাটা আছে, 12 সংখ্যাটাকে এমন দুইটা ভাগে ভাগ করবেন যে যাদের গুণফল 12 কিন্তু যোগফল হচ্ছে 7। তাহলে আমরা জানি যে 4 আর 3 গুণ করলে 12 হয়, 4 আর 3 যোগ করলে কি হয়, 7 হয়। যেহেতু এই জায়গায় আমাদের দুই জায়গাতেই প্লাস দিলে +4 আর +3 যোগ করলে +7 হয়, +3 আর +4 আর +3 গুণ করলে আসলে +12 হয়। অর্থাৎ আপনার অ্যান্সার হবে x + 4 ইন্টু হচ্ছে x + 3। বুঝছি কি বুঝি নাই? এই কথা কি বুঝলাম? কাহিনী কি বুঝছি? কাহিনী বুঝলাম? সবাই কি ক্লিয়ার? একটু আমাকে জানান, সবাই বুঝেছেন? মানে আপনার মাথায় থাকবে যে 12 যে সংখ্যাটা আছে, 12 সংখ্যাটাকে আপনি কি দিয়ে গুণ করলে 12 পান এবং যোগ করলে 7 পাবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 4 আর 3 গুণ করলে 12, 4 আর 3 যোগ করলে 7। তার মানে x + 4 ইন্টু হবে কি বলেন তো, x + কি 3। আচ্ছা, যদি আপনার কাছে x² প্লাস বলেন তো 10x, হ্যাঁ 10x প্লাস মনে করেন 21 দেওয়া আছে, বলেন তো অ্যান্সার কী হইতো? ধুমধাম করে অ্যান্সার বলেন, তাড়াতাড়ি বলেন 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 বলেন, সবাই এটার অ্যান্সার বলেন। x² প্লাস 10x প্লাস 21, এটার অ্যান্সার কী হইতো? ধুমধাম অ্যান্সার বলেন, ধুমধাম। পারবেন? এমন দুইটা সংখ্যা যাদের গুণফল হচ্ছে 21 কিন্তু যোগফল হচ্ছে 10। তাহলে 3 আর 7, 7 আর 3 যোগ করলে 10 হয়, গুণ করলে 21 হয়। তার মানে যেহেতু দুইটাই প্লাস আছে, তার মানে x + 7 ইন্টু দিব x + কি বলেন তো 3। ক্লিয়ার? বুঝছেন? পারবেন? পুরা ইজি না? আচ্ছা ঠিক আছে। এখন দুই জায়গাতেই প্লাসের জায়গায় যদি এই জায়গাটাতে মাইনাস থাকে, এই জায়গাটাতে মাইনাস থাকে, মানে এখানে তো দুই জায়গাতেই প্লাস, কিন্তু পরেরটাতে প্লাস ঠিক আছে কিন্তু আগেরটাতে মাইনাস আছে। আচ্ছা, এরকম আমি আরেকটা এক্সাম্পল দিই আগে, মানে দুইটাতেই প্লাসের আরেকটা এক্সাম্পল দিই, একবারে সেম টাইপের। ধরেন x² প্লাস 7x প্লাস 6 আছে। আচ্ছা বলেন তো এটার উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি চিন্তা করব? এমন দুইটা সংখ্যা যাদের গুণফল 6 কিন্তু যোগফল হচ্ছে 7। তাহলে 6 আর 1 যোগ করলে 7 হয়, গুণ করলে 6 হয়। তার মানে x + 6 ইন্টু কী হবে বলেন তো, x + 1, তাই না? আচ্ছা, এইবার যদি এইখানে মাইনাস থাকে, মানে একবারে লাস্টেরটাতে প্লাসই আছে কিন্তু এই জায়গাটাতে মাইনাস আছে, এইবার আপনি চিন্তা করবেন আবার আগের মতোই যে এমন দুইটা সংখ্যা যাদের গুণ করলে 6 হয় কিন্তু যোগ করলে 7 হয়। ঠিক আছে, 6 আর 1 যোগ করলে 7 হয়, গুণ করলে 6 হয়। এইখানে মাইনাস থাকলে দুইটারে আগে মাইনাস বসাই দিবেন। মানে কথাটা বুঝেন নাই? এখানে যদি প্লাস থাকে কিন্তু এখানেও প্লাস, দুইটাতেই প্লাস, তাহলে এই দুইটারই মান প্লাস। এখানে প্লাস কিন্তু এই সামনেটাতে মাইনাস, তাহলে দুইটারই আগে মাইনাস বসাই দিবেন। ক্লিয়ার? বুঝছেন? পারবেন? আচ্ছা, তাহলে কি হইলো? তাহলে আমাদের অ্যান্সার হবে x - 6 ইন্টু হবে x - 1। বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝছেন? মানে আপনার এগুলোতে এই যে এই অঙ্কগুলো যে আছে, এখানে মনে করেন মাইনাস যদি থাকতো, এইগুলোতে যদি মাইনাস থাকতো, তাহলে আপনার অ্যান্সারগুলো কি হইতো চিন্তা করেন। যে এই জায়গাটাতে যদি আপনার মাইনাস করে থাকতো, এই জায়গাটাতে মনে করেন মাইনাস আছে, তাহলে আবারও 3 এ 4 এ 12, 3 আর 4 যোগ করলে 7, এইভাবেই চিন্তা করতাম। কিন্তু এইখানে মাইনাস থাকার ফলে দুইটারই মাইনাস, মানে এটার অ্যান্সারও হইতো x - 4 ইন্টু হইতো x - 3। যদি এইখানে মাইনাস থাকতো
হ্যাঁ 7 আর 3 10 আর 7 আর 3 গুণ করলে 21, কিন্তু অ্যান্সার হইতো -7 -3 মানে x - 7 x - 3। ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? ইজি। আচ্ছা, তাহলে আমরা এই মিডিল টার্ম বুঝে গেলাম। দেখেন মিডিল টার্ম কত তাড়াতাড়ি আমরা শিখে গেলাম। এখন দেখেন এইবার যদি আমি বলি এবার এই জায়গাটাতে মাইনাস আছে, এই জায়গাটাতে যদি মাইনাস থাকে, হ্যাঁ এই জায়গায় প্লাসই ছিল, প্লাস থাকলে কিন্তু সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে এই জায়গায় সমস্যা। কি সমস্যা? সেটা হচ্ছে এইবার গুণ করে 2 মিলাইতে হবে, কিন্তু বিয়োগ করে এইখানকার মানটা বসাইতে হবে। এই যে এইটা তো কিছু নাই মানে 1 আছে, তাহলে বিয়োগ করে 1, বিয়োগ করে, যোগ করে না কিন্তু বিয়োগ করে 1 আর গুণ করে 2। আমরা জানি 2 থেকে 1 বিয়োগ করলে কি আসে বলেন তো? 1 আসে, এবং 2 আর 1 গুণ করলে কি আসে? 2 আসে। এই অবস্থায় আপনার মানে দুইটাই সাইন ভিন্ন হবে। যদি এখানে মাইনাস থাকে দুইটারই সাইন ভিন্ন হবে। কোনটার সাইন কি দিবেন? যদি এখানে মাইনাস থাকে, এই যে এইটার আগে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস, ছোটোটার আগে প্লাস। আর এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস, ছোটোটার আগে মাইনাস। দেখেন কীরকম? তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার কী হলো? x - 2 ইন্টু x + 1। আমার যদি এরকম থাকতো যে x² + x - 2, এটা যদি দেওয়া থাকতো, তাহলে ওই একই কথাই বিয়োগ করে আমাকে 1 মিলাইতে হবে, বিয়োগ করে 1 কিন্তু গুণ করে 2। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, এই যে 2 হয়, কিন্তু 2 আর 1 বিয়োগ করলে 1 হয়। যেহেতু এখানে প্লাস আছে এইটার আগে, তার প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটোটার আগে মাইনাস, অর্থাৎ হয়তো x + 2 ইন্টু x - হচ্ছে 1। ক্লিয়ার? বুঝছি? পারবেন সবাই? ইজি। দেখেন, আরে আমার স্পেশাল ম্যাজিক ম্যাথ বইটার এখানে ছবি চলে আসছে। স্পেশাল ম্যাজিক ম্যাথ বইটা যারা এখনও কিনেন নাই, মাত্র 400 টাকায়, 400 থেকে ম্যাক্সিমাম 410 টাকা বা 20 টাকা নিতে পারে আপনার লাইব্রেরিতে। সবাই স্পেশাল প্রাইমারি যারা এখনও দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন 100% এই বইটা অবশ্যই নেবেন। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, আর বেসিক টু ম্যাজিক ম্যাথ কিন্তু যারা বিসিএস সহ অন্যান্য জবে দিবেন তাদের গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা একসাথে করে, সেটা বইয়ের দাম আবার 650 টাকার উপরে, মানে 650 টাকার মতো, কোনো জায়গায় 620 টাকা, কোনো জায়গায় 650 টাকা, তার উপরেও নিতে পারে। আর এটা বই জাস্ট 400 থেকে 410 টাকা। এখানে কিন্তু শর্টকাট আছে একেবারে সুন্দর মতো করে দেওয়া, যেটা আপনাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এই বইটা নিয়ে নেবেন। আচ্ছা দেখেন, আচ্ছা কিছু অঙ্ক আমরা দিলেই এটার একটু সামারি করে ফেলি, যে আমি আসলে যেগুলো বুঝাইলাম। মনে করেন যে আপনার কাছে আছে x² + 11x প্লাস মনে করেন 30, এইটার উৎপাদকে বিশ্লেষণ করব। আবার 2 নাম্বার যে x² - 11x প্লাস 30, এইটার উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা 3 নাম্বারে আমরা করব যে x² আমাদের +10x -39, এটার উৎপাদকে বিশ্লেষণ করব। আর x² - 10x -39, এটার উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই কয়েকটার উৎপাদকে বিশ্লেষণ আমরা করব, ঠিক আছে? তা প্রথম জিনিসটা আমরা দেখি, যদি সবগুলো প্লাস থাকে তাহলে এখানে 30 দেওয়া আছে। এমন কোন সংখ্যা আছে যে দুটা গুণ করলে 30 হয় কিন্তু যোগ করলে 11 হয়? আমরা জানি যে 6 আর 5 যোগ করলে 11, 6 আর 5 গুণ করলে 30, মিলে গেল। তাহলে যেহেতু দুইটাতেই প্লাস আছে, আমাদের ডেফিনেটলি দুইটারই সামনে প্লাস, মানে কি x + 6 ইন্টু x + 5, এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝছি? আবার একই কথা, এইখানে যেহেতু প্লাস আছে, এইখানে প্লাস থাকলে আমাকে প্লাস করে মিলাইতে হবে। প্লাস করে 11 মিলাবো, গুণ করে 30 মিলাবো। এখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা বুঝতেছি যে 6 আর 5 যোগ করলে 11 হয়, আর গুণ করলে 30 হয়। কিন্তু এইখানে মাইনাস থাকার ফলে এই দুইটারই আগে মাইনাস হবে, মানে আমাদের অ্যান্সার হবে x - 6 ইন্টু হবে x - হচ্ছে 5। ঠিক আছে? এইবার এইখানে মাইনাস আছে। দেখেন উপরেরটাতে দুইটাতেই প্লাস ছিল, আর এইখানে আমাদের মাইনাস আছে, এটাতেও এখানে মাইনাস আছে। এইখানে মাইনাস থাকলে আমাকে বিয়োগ করে আমাকে মিলাইতে হবে এই জিনিসটা। তাহলে বিয়োগ করে 10 মিলাইতে হবে, গুণ করে তাহলে 39 মিলাইতে হবে। এমন কোন দুটা সংখ্যা আছে যাদের বিয়োগ করলে 10 পাওয়া যায় কিন্তু গুণ করলে 39 পাওয়া যায়? 13 আর 3, 13 আর 3 যদি আমরা গুণ করি 39, 13 থেকে 3 বিয়োগ করলে 10, বুঝছে? আচ্ছা এখন এইখানে যদি যোগ থাকে তাহলে বড়টার আগে প্লাস আর ছোটোটার আগে মাইনাস, সবসময় অপোজিট সাইন হবে যদি এখানে মাইনাস থাকে। তার মানে আমাদের অ্যান্সার আসবে x + 13 ইন্টু কি আসবে? x - 3। ক্লিয়ার? বুঝছি? পারবো? ওকে। এরপরের কাহিনী হচ্ছে, এইখানে মাইনাস থাকলে তো আমাকে বিয়োগ করে 10 মিলাতে হবে এবং গুণ করে 39, সেটা তো 13 আর 3। কিন্তু এই জায়গায় মাইনাস থাকার ফলে বড়টার আগে আমাদের মাইনাস বসবে, ছোটোটার আগে প্লাস বসবে। অর্থাৎ এইবার আমাদের বিষয় হচ্ছে x - 13 ইন্টু হচ্ছে x + 3। ক্লিয়ার? সব ক্লিয়ার? তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন জাস্ট এই 4টা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটবে। এটা আরেকবার প্র্যাকটিস করবেন, কোনো প্যারা নাই, সব পেয়ে যাবেন। আচ্ছা
এইবার এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যৌগিক যেগুলো মধ্যপদ মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আছে। তো সেইটা কি, সেইটাতে আপনার দেখবেন যে এক্সের সাথে একটা টার্ম আছে, এক্সের সাথে একটা টার্ম আছে। তো এই যে দেখেন এখানেও এক্সের সাথে একটা 9 টার্ম আছে। আপনাদের নিয়মটা হচ্ছে এইখানে যে 16 আছে এর সাথে 9 আপনাকে এবার গুণ করে দিতে হবে। 16 আর 9 গুণ করলে কত হয়? 144। এই 144 আপনাকে মিলাতে হবে গুণ করে, এবং এইখানে যে 24 আছে এই 24 আমাদের আসলে যোগ করে মিলাইতে হবে। তাহলে আপনি একটা জিনিস দেখেন যে আমরা জানি যে 12 আর 12 গুণ করলে হচ্ছে 24, আর 12 আর 12 গুণ করলে 144। তার মানে এই 24কে আমরা দুই ভাগে ভাগ করব, যে একটা হচ্ছে 12x, দ্বিতীয়টাও হচ্ছে 12x প্লাস আসতেছে হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা এই দুটা থেকে আমরা জানি যে আমরা 3x কমন নিতে পারবো। 3x কমন নিলে এখানে আসে 3x + 4। এইখানে যদি আমরা 3 কমন, এখানে যদি আমরা 4 কমন নেই তাহলেও আসে 3x + 4। অর্থাৎ দুই জায়গা থেকে আমাদের 3x + 4 যদি কমন নেই, এইটা 3x + 4, এখানেও 3x থাকে আর এখানে 4 থাকে, তার মানে 3x + 4 × 3x + 4, এটাই হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ 3x + 4 হোল স্কোয়ার, তাই না? এভাবে করে করা যায়। আচ্ছা নিচেরটা দেখেন, 4 আর 2 গুণ করলে আমাকে 8, গুণ করে 8 মিলাইতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে 7 মিলাইতে হবে। তাহলে 7 আর 1 গুণ করলে 8 আর 1 গুণ করলে আমাদের 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। যেহেতু এখানে প্লাস আছে, বড়টার আগে প্লাস আর ছোটোটার আগে কি বসবে? মাইনাস। অর্থাৎ আমরা বলতে পারি যে 2x² প্লাস হচ্ছে 8x মাইনাস x মাইনাস হচ্ছে 4। তাহলে এখান থেকে 2x যদি আমরা কমন নেই তাহলে আসবে x প্লাস হচ্ছে 4, -1 কমন নিলেও আসবে হচ্ছে x + 4। তাহলে আমরা পাচ্ছি কি x + 4 × হচ্ছে 2x - 1। ক্লিয়ার? বুঝছি? এইভাবে করে আসলে আমরা সহজেই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারবো। ওই তো সেম, এটা নিজেরা করে ফেলতে পারবেন যে এখানে 10 আছে, এখানে 3 আছে, 3 আর 10 গুণ করলে 30। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বিয়োগ করে 1 মিলাইতে হবে, অর্থাৎ 6 আর 5 গুণ করলে 30, বিয়োগ করলে আসে 1। যেহেতু এখানে প্লাস আসছে তার মানে বড়টার আগে প্লাস ছোটোটার আগে মাইনাস। অর্থাৎ আমি যদি এটাকে ভাঙি যে 3x² প্লাস দিব হচ্ছে 6x, মাইনাস দিব হচ্ছে 5x, মাইনাস দিব হচ্ছে 10। অর্থাৎ এই দুটা থেকে 3x কমন নিলে আমাদের থাকে x প্লাস হচ্ছে 2, -5 যদি কমন নেই তাহলেও থাকে x প্লাস হচ্ছে 2, অর্থাৎ x + 2 × আসতেছে 2 3x মাইনাস হচ্ছে আমাদের 5। ঠিক আছে, ইজি, সবাই পারবেন? ক্লিয়ার? এই যে এই দুটা গুণ করলে আমাদের আসে 6। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা গুণ করে বসাইতে হবে যাদের বিয়োগফল, এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগফল যাতে 1 হয়। তাহলে আমরা জানি যে 3 আর 2 গুণ করলে 6 হয়, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমাদের বড়টার আগে বসবে মাইনাস আর ছোটোটার আগে বসবে প্লাস। অর্থাৎ 2x² মাইনাস দিব 3x প্লাস দিব 2x মাইনাস দিব 3। এখান থেকে যদি x কমন নেই তাহলে আসে 2x - 3 প্লাস 1 কমন নিলেও 2x - 3। অর্থাৎ আমাদের অ্যান্সার আসলো 2x - 3 × হচ্ছে x + 1। ক্লিয়ার? বুঝছেন? এই আর কি কাহিনী। তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা লাগবে, তাই না? যৌগিকগুলোও প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলে আপনি ইজিলি পারবেন। খুবই সহজ, কিন্তু খুবই সহজ, কোনো প্যারা নাই। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করে নেবেন। এইবার আমরা চলে আসি আমাদের ভগ্নাংশের লসাগু, গসাগু এবং হচ্ছে কিছু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে জাস্ট এখান থেকে আপনি দেখবেন যে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। যেমন এই দুটা থেকে আপনার a কমন যায়, a কমন গেলে আসে 2a + 3b। ঠিক আছে, এই দুইটার মধ্যে কিছু কমন যায় না, কিন্তু এটাকে আমি a² - b² আকারে লিখতে পারি। মানে 2a দিয়ে যদি হোল স্কোয়ার লিখি তাহলে 4a² আসে, আবার 3b দিয়ে হোল স্কোয়ার লিখলে 9b² আসে। তাহলে আমরা কি পেলাম যে 2a + 3b। তাহলে a² - b² ফর্মুলা কি? 2a + 3b × কি 2a - 3b, তাই না? তাহলে 2a + 3b 3b কাটা, তাহলে a/2a - 3b। এটাই হচ্ছে আমাদের কি বলেন তো অ্যান্সার। এইভাবে করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এইভাবে করে কি আপনি সহজেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবেন। পারবেন না? ইজি কিন্তু একবারে। একইভাবে দেখেন এই রকমের যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলবে, নিচেরটা তো a² - b² মানে x² - 5 উপর স্কোয়ার মানে তো 25। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x + 5 × x - হচ্ছে 5, a + b × a - b। উপরেরটাকে মিডিল টার্ম করেন। মিডিল টার্ম করলে কি হবে? 5কে এমনভাবে করে ভাগ করতে হবে, এখানে যেহেতু যোগ আছে, যাতে যোগ করলে 6 হয়, গুণ করলে 5 হয়। তাহলে 5 আর 1 যোগ করলে 6, কিন্তু গুণ করলে 5ই আসে।
এখানে যেহেতু মাইনাস আসে তাহলে দুইটারই আগে কি মাইনাস বসবে। আমরা নিয়ম জানি যে এই জায়গায় প্লাস থাকলে আমাদের দুইটারই আগে একই সাইন বসে, যেহেতু এখানে মাইনাস আছে দুইটারই আগে মাইনাস বসবে, অর্থাৎ x-5 ইন্টু হবে x-1, অর্থাৎ x-5 এখানকার x-5 কাটা গেল, তাহলে অ্যান্সার আসতেছে x-1/x+5। বুঝছি, ক্লিয়ার, পারবেন, ধুমধাম, ইজি, পারা যাবে। ওকে, ক্লাস তো রেকর্ডিং থাকবে, যখন ইচ্ছা পরে দেখে নিয়েন ধুমধাম করে। বলেন এত এর সাথে কত যোগ করলে এত হবে, কি করা লাগবে? এই দুটো যোগ করে দিবেন না বিয়োগ করবেন? মনে করেন 3-এর সাথে কত যোগ করলে 5 হয়, তাহলে কি 5 আর 3 যোগ করলে হবে? 3-এর সাথে কত যোগ করলে 5 হয়? 2 যোগ করলে 5 হয়। কীভাবে পাচ্ছেন? 5 - 3 করলেই তো 2 পাওয়া যায়। সেরকম এই যে যোগফল এত হবে, যোগফল থেকে এটা বিয়োগ করলেই আবার আসলে কত যোগ করতে হবে সেটা পাওয়া যাবে। তাহলে 2y/x মাইনাস হচ্ছে x/y। তাহলে আমরা যদি বিয়োগ করি, আমরা x আর y এর লসাগু হচ্ছে xy, xy-কে x দ্বারা ভাগ করলে থাকে একটা y, y আর 2y গুণ করলে আসবে 2y² মাইনাস xy-কে y দ্বারা ভাগ করলে থাকে x, x-কে x দ্বারা গুণ করলে থাকবে x²। তার মানে এটা যোগ করতে হবে। দেখেন তো বুঝছেন কিনা, সবাই ক্লিয়ার কিনা? মানে এত এর সাথে কত যোগ করলে এত হবে, তাহলে এই জিনিসটা থেকে কি এই জিনিসটা বিয়োগ করলে ওই মানটা পাওয়া যাবে। ওই যে একটু এক্সাম্পল দিলাম না, আমি যদি বলি 3-এর সাথে কত যোগ করলে 10 হবে, তাহলে 7 যোগ করলে 10 হবে, তাহলে সেটা কেমনে পাবেন? 10 থেকে 3 বিয়োগ করবে, তাহলে 7 পাওয়া যাবে। সেরকম এটা থেকে এটা বিয়োগ করলেই কত যোগ করতে হবে সেটা পাওয়া যাবে। তাহলে এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা করলে কি x আর y এর লসাগু হচ্ছে xy, xy-কে x দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে y, তাহলে y 2y আর y গুণ করলে 2y², xy-কে y দ্বারা ভাগ করলে পাওয়া যায় x, x আর x গুণ করলে x²। আচ্ছা, এবার যোগফল নির্ণয় করতে বলছে এই দুটার। বলেন 2x আর 2y এর লসাগু কত? 2xy। 2xy-কে 2x দ্বারা ভাগ করলে থাকে y, y আর a গুণ করলে হবে a 3ay। 2ay-কে 2y দ্বারা ভাগ করলে থাকে x, তাহলে থাকতেছে হচ্ছে b এর সাথে x গুণ করলে থাকবে bx। আরে সহজ সহজ, এগুলা অযথা টাইম নষ্ট করে লাভ নাই। এইবার দেখেন এটাকে এটা দ্বারা গুণ করবেন, তাহলে x² ইন্টু আসতেছে y³ ডিভিশন xy², এইটাকে x³ b বাই হচ্ছে ay³ দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি হবে? গুণ করা মানে এটা দেখেন, আমরা ইচ্ছা করলে উপরে নিচে কাটাকাটি করতে পারবো। এখানেও x³ আছে, এখানেও x³ আছে, কাটাকাটি ঝুসুম করে কেটে দিলাম। এখানে আছে x একটা, আর এখানে x² মানে কিন্তু 2টা x গুণ আকারে আছে, এখানে 5টা x গুণ আকারে আছে, আর 3টা x গুণ আকারে আছে। তাহলে 2টা আর 3টা মিলে 5টা x গুণ আকারে আছে উপরে, নিচে একটা x গুণ আকারে আছে, তাহলে হবে 4টা x গুণ আকারে, মানে x⁴। আচ্ছা, তাহলে x এর কাজ শেষ, এবার থাকতেছে b একটা উপরে আছে। আচ্ছা, x এর কাজ তো এখানে শেষ করে দিছি, y এর কাজ হচ্ছে নিচে একটা y² আছে, আবার একটা a আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে এটা। বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝলেন? কাহিনিটা কি বুঝছেন? কাহিনি বুঝছেন? মানে আপনি যদি এই y³ কাটা দেওয়ার পরে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে x² আছে, x² মানে x গুণন x, এখানে x³ আছে, x³ মানে x গুণন x গুণন x, আর ইন্টু b আছে, আর নিচে একটা x আছে, 2টা y গুণন y² মানে y গুণন y আছে, আর একটা a গুণ আকারে আছে। তাহলে আলটিমেটলি কি একটা x কাটা যাচ্ছে, তাহলে 1 2 3 4টা x থাকতেছে, তার মানে x⁴ উপরে থাকে ইন্টু b ডিভিশন y 2টা আছে, তার মানে y² ইন্টু আসে a। ক্লিয়ার কি ক্লিয়ার না একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার? বুঝছেন? একটু আমাকে জানান। তাহলে y² a আর হচ্ছে বুঝছি না? ক্লিয়ার? ওকে, এবার ভাগ করার বিষয় যে বলছে a² b³ ডিভিশন c² d, এটাকে আমাকে ভাগ করতে বলছে a³ b² আর c/d³ দ্বারা ভাগ করতে বলছে। তাহলে ভাগ করলে কি হবে? আমরা জানি ভাগ করলে আমাদের আসলে উল্টায় যায়। ভাগ করলে কি হয় বলেন তো? উল্টায় যায়, যে c² d এটা ভাগ করলে আমরা এই গুণ আকারে যখনই দিব এটা উল্টায় যাবে, যে c/d³ উপরে চলে যাবে, a³ b² নিচে আসবে। তাহলে এখন দেখেন এখানকার একটা c, এখানকার c² এর সাথে কাটলে কি একটা c থাকে, c² মানে তো c গুণন c, একটা c কাটা যাবে, একটা c থাকবে। এখানকার একটা d, এখানে d³ এর সাথে কাটাকাটি করলে d² বাকি থাকবে। এখানে b² b³ এর সাথে কাটাকাটি করলে একটা b থাকবে, b² মানে 2টা b গুণ, b³ মানে 3টা b গুণ, a² আর a³ কাটাকাটি করলে এখানে একটা a থাকবে। তার মানে আলটিমেটলি থাকলো কি? উপরে থাকলো b d² আর নিচে থাকলো কি c a।
তাহলে বি এ ডি স্কোয়ার বাই হচ্ছে সি এ, এটাই আমাদের অ্যান্সার, বি ডি স্কোয়ার বাই সি এ। ঠিক আছে, বি ডি স্কোয়ার বাই সি এ বা বি ডি স্কোয়ার বাই এসি, যেটাই বলেন না কেন সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝছেন? তাহলে জাস্ট আপনি এটাকে এটা দ্বারা ভাগ করবেন, যখন গুণ করে দিলে এটাকে উল্টাই দিবেন, এটাকে উল্টাই দিবেন, তারপর উল্টাই দেওয়ার পর আপনার জাস্ট কাজ শুরু হয়ে যাবে যে হ্যাঁ আমি এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের কয়টা আছে, বি স্কোয়ার মানে দুইটা বি গুণ আকারে আছে, বি কিউব মানে তিনটা বি গুণ আকারে আছে, কাটাকাটি করলে একটা বি থাকবে। আবার একটা ডি আছে, এখানে তিনটা ডি গুণ আকারে আছে, কাটাকাটি করলে ডি স্কোয়ার থাকবে, এরকম আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, লসাগু গসাগু আমরা একবারই শিখবো, যে একই জিনিসের এইটা গসাগু নির্ণয় করব, আবার কি এখানে আমরা একই জিনিসের গসাগুর সাথে সাথে আমরা কি নির্ণয় করব বলেন তো, গসাগু ও লসাগু, দুইটারই গসাগু আর লসাগু দুইটা একসাথেই আমরা নির্ণয় করব, গসাগু এবং লসাগু। এটারও গসাগু লসাগু নির্ণয় করব, এটারও গসাগু লসাগু দুইটাই নির্ণয় করব। তাহলে একবারই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে গসাগু লসাগু নির্ণয় করাটা একবারই আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে এখন শুনেন, বীজগণিতের রাশিকের আপনি যদি লসাগু নির্ণয় করতে চান, লসাগু নির্ণয় করার সিস্টেম আর গসাগু নির্ণয় করার সিস্টেম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি গসাগু নির্ণয় করেন তাহলে শুধু কমনগুলো নিতে হবে, কমন, শুধু কমনগুলো। এবং পাওয়ার যদি একাধিক থাকে তাহলে ছোট পাওয়ার নিতে হবে, ছোট পাওয়ার মানে একাধিক যদি কমন থাকে তার মধ্যে কমনের মধ্যে ছোট পাওয়ারগুলো নিতে হয়, ছোট পাওয়ার। আর লসাগুর কথা হচ্ছে কোনো কমন না, সব কিছুই নিতে হবে, সব কিছুই নিব, সব কিছুই নিব। যদি একই জিনিস আপনি দেখেন পাওয়ারের ক্ষেত্রে, তাহলে পাওয়ারের ক্ষেত্রে বড় পাওয়ারটা নেবেন, পাওয়ারের ক্ষেত্রে বড় পাওয়ারটা নেবেন। তাহলে লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার, আর গসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার। মানে লসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে বড় পাওয়ার নিব এবং সব কিছু নিব, মানে এখানে হচ্ছে সব কিছু, এখানে সব কিছু নিব এবং বড় পাওয়ারগুলো নিব। আর গসাগুর ক্ষেত্রে কমনগুলো নিব এবং ছোট পাওয়ার নিব। দেখেন বিষয়টা বুঝেন, আমি প্রথমেই গসাগু নির্ণয় করি, এই জিনিসের আগে গসাগু নির্ণয় করব। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, এটা যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই তাহলে সিস্টেম হচ্ছে যে 8 আর 10-এর গসাগু আগে নির্ণয় করতে হবে। তাহলে 8 আর 10-এর গসাগু কত, 8 আর 10-এর গসাগু কত, 8 আর 10-এর গসাগু এইভাবে নির্ণয় করা যায় যে 8 আর 10 দুইটাই 2 দিয়ে যায়, তাহলে 4 আর 5, আর তো যায় না, তার মানে 2 হচ্ছে গসাগু। তাহলে এর গসাগু হচ্ছে 2। তার মানে পুরাটার গসাগু এবার যদি আমি নির্ণয় করতে চাই তাহলে 2 দিব সামনে, প্রথমে সংখ্যার গসাগু নির্ণয় করে ফেলছি। এরপর এক্স স্কোয়ার আর এক্স কিউব আছে, তার মানে এই যে বলছি এক্স স্কোয়ার আছে আর এক্স কিউব আছে, হ্যাঁ দুইটাতেই এক্স আছে, ঠিক আছে, কিন্তু দুইটারই মধ্যে একটা পাওয়ার বেশি একটা পাওয়ার কম, তাহলে সেক্ষেত্রে কি নিব, ছোট পাওয়ারটা নিব, মানে এক্স স্কোয়ার নিব, এক্স স্কোয়ার নিব। আসলে এক্স স্কোয়ার আর এক্স কিউবের মধ্যে এক্স স্কোয়ার যেহেতু কমন যায়, ছোট পাওয়ার নিলে ওইটুকুই কমন যায়, সেই জন্যই ছোট পাওয়ারটা নিই। আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ছোট পাওয়ার কোনটা, ওয়াই, তাহলে ওয়াই নিব। এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড কিউব আছে, তাহলে ছোট পাওয়ার কোনটা, জেড স্কোয়ার আছে। তার মানে আমাদের নির্ণয় গসাগু হবে এটা। ক্লিয়ার, বুঝছেন? তাহলে গসাগুর কথা এরকম আর কি, ছোট পাওয়ার নেবেন। আচ্ছা, লসাগুর কথা যদি আপনি করতে চান লসাগু, তাহলে প্রথমে 8 আর 10-এর আপনাকে লসাগু করতে হবে। তাহলে 8 আর 10-এর লসাগু কত, 8 আর 10-এর লসাগু যখন করবেন 8 তো ভাগ যাচ্ছে না, তারপরে এই তিনটাই গুণ হবে, 4 5 20, 20কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 40, তার মানে এই দুটার লসাগু হচ্ছে 40। তার মানে নির্ণয় যে লসাগুটা হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে 40। এখন দেখেন এক্স স্কোয়ার আছে আর এক্স কিউব আছে, এইবার আমরা বড় পাওয়ার নিব, মানে সব কিছুই নিব এবং বড় পাওয়ার। এক্স স্কোয়ার আর এক্স কিউবের মধ্যে বড় পাওয়ারটা হচ্ছে এক্স কিউব, ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে বড় পাওয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার আর জেড কিউবের মধ্যে বড় পাওয়ার হচ্ছে জেড কিউব, তার মানে লসাগু হবে এটা। ক্লিয়ার, বুঝছেন? পারবেন সবাই পারবেন? ইজি আছে, পারা যাবে? ওকে। আচ্ছা, এখানেও দেখেন, এখানে আপনি এরকম যদি দেখেন যাদের উৎপাদক বিশ্লেষণ করা যায়, সেইটার আগে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে, উৎপাদক বিশ্লেষণটা আগে করে নিতে হবে। তাহলে প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স, এটা যদি উৎপাদক বিশ্লেষণ করেন তাহলে এক্স মাইনাস আসে 3। দ্বিতীয় যে রাশি আছে সেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 9, তার মানে এক্স প্লাস 3 ইন্টু কী থাকে বলেন তো, এক্স মাইনাস 3, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উৎপাদক বিশ্লেষণ তো পারতেছেনি। তৃতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এটা মিডিল টার্ম যদি আমরা করি, এখানে যেহেতু প্লাস আছে গুণ করে আমাকে 3 মিলাইতে হবে, কিন্তু যোগ করলে যাতে 4 আসে, 3 আর 1 গুণ করলে 3, যোগ করলে 4, কিন্তু এখানে মাইনাস আছে মানে দুইটারই আগে মাইনাস বসবে, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু কী আসবে বলেন তো, এক্স মাইনাস 1 আসবে না? এখন আমাদের প্রথমে যদি আমরা বলি গসাগু নির্ণয় করব, বলেন গসাগু, আমরা যদি গসাগু নির্ণয় করি, গসাগু সিস্টেম কি, কমনগুলো নিব। আগে দেখেন এক্স সবগুলোতে আছে কিনা, না এক্স সবগুলোতে নাই, তাহলে এক্স নিব না।
এক্স মাইনাস থ্রি কি সব সব জায়গায় আছে? হ্যাঁ, এক্স মাইনাস থ্রি 3 জায়গাতে আছে, তার মানে এক্স মাইনাস থ্রি নিব। আর কি এক্স প্লাস থ্রি সব জায়গায় আছে না? নাই। আর এক্স মাইনাস ওয়ান সব জায়গায় নাই, তার মানে আমাদের গসাগু শুধু হবে কি বলেন তো? শুধু হবে এক্স মাইনাস থ্রি। এটাই আমার হচ্ছে গসাগু। ক্লিয়ার? বুঝছেন? এটাই কিন্তু আমাদের গসাগু। গসাগুর ক্ষেত্রে শুধু আমাদের কমন জিনিসটা নিতে হবে গসাগুতে। গসাগুতে আর কিছু নেওয়া যাবে না, শুধু কমনটা। আর এই জিনিসের যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? এক্স নিব কি নিব না? নিব, কারণ এক্স এক জায়গায় থাকলেও নিব, এক্স সব কিছুই নিব। এক্স মাইনাস থ্রি নিব কি নিব না? নিব। আবার এখানে আছে এক্স প্লাস থ্রি, নিব কি নিব না? নিব, সব কিছুই নিব। এক্স মাইনাস থ্রি, এই যে এক্স মাইনাস থ্রি এখানে আছে, নিব কি নিব না? নিব না, আর কারণ একবার তো নিচ্ছি, একবার নিলেই শেষ। এক্স মাইনাস ওয়ান নিব কি নিব না? নিব, কারণ সবই নিব, সব কিছুই পাওয়ার নিব। এটাই হবে আমাদের কি বলেন তো? লসাগু। অনেক সময় এইটাকে আবার একটু সিম্পলিফাই করেও লেখা যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইভাবে করেও লেখা যেতে পারে। তাহলে মাথার মধ্যে রাখতে হবে লসাগুর ক্ষেত্রে সব কিছুই নিব, কিন্তু একবার নিব, এমন না যে হ্যাঁ দুইটা রাশি যদি পাওয়ারের ডিফারেন্স থাকতো তাহলে বড় পাওয়ারটা নিতাম। এটাই তো বলছি যে এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার নিতাম। ঠিক আছে? তাহলে একবারে ধুমধাম কিন্তু আমাদের একটা সলভিং কিন্তু হয়ে গেল যে হ্যাঁ কীভাবে লসাগু গসাগু করে। এইবার চলে আসেন আমাদের ধারা। এবার চলে আসেন আমাদের কি ধারা। আচ্ছা, ধারার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো আগে আমি করাই। সেটা হচ্ছে এই টাইপের ধারা, বিশেষ টাইপের ধারা। তারপরে আমি সমান্তর ধারা, গুণোত্তর ধারা করাচ্ছি। বিশেষ টাইপের ধারা মানে কি দেখেন, এইখানে 3-এর পরে 8 আছে, তারপরে 13 আছে, তারপরে 18 আছে। 3 আর 5 যোগ করলে কি হয়? 8 হয়। 8 আর 5 যোগ করলে কি হয়? 13 হয়। 13 আর 5 যোগ করলে কি হয়? 18 হয়। ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে 18-র সাথে 5 যোগ করলে কত হবে বলেন তো? 23। তার মানে এটার পরবর্তী সংখ্যা হবে 23। কথা কি বুঝেছি? আপনি দেখবেন যে হ্যাঁ, আপনি একটু চেক করে দেখবেন যে এই ধারাগুলো কিভাবে করে আসতেছে। বিশেষ ধরনের ধারা কিন্তু প্রায় সময় আপনার পরীক্ষায় আসে, যে 3-এর সাথে 5 যোগ করলে যেহেতু 8, 8-এর সাথে 5 যোগ করলে 13, 13-এর সাথে 5 যোগ করলে 18, তাহলে 18-র সাথে কত যোগ করলে আমাদের 18-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 23। তার মানে 23 হবে অ্যান্সার। বলেন তো এটার অ্যান্সার কী হবে? উপরেরটা এটা বলেন। কোনটা করলাম? হ্যাঁ এটা করলাম না? হ্যাঁ, এটার অ্যান্সার কী হবে একটু সবাই বলেন। 1522 নাম্বার। প্রথমে আছে 1, তারপরে আছে 2, তারপরে 4, তারপরে 7, তারপরে কত হবে বলেন। দেখেন 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1। 2 আর 4 এর মধ্যে কত? 2। 4 আর 7 এর মধ্যে কত? 3। হ্যাঁ, 7 আর 11-এর মধ্যে কত ডিফারেন্স? 4। তার মানে এইবারকার ডিফারেন্স কত হবে বলেন? ডিফারেন্স কি 1 1 করে বাড়তেছে, তার মানে এইবার ডিফারেন্স অবশ্যই হবে 5। তার মানে 11 থেকে 11-এর সাথে যদি আমি 5 যোগ করি, এইবারকার সংখ্যাটা হবে 16। তার মানে এখানে ডেফিনেটলি তালিকার পরের সংখ্যাটা যাবে হচ্ছে 16। বুঝছেন? মানে এখানে 1 যোগ করছি, এখানে তারপরে 2 যোগ, এবার 3 যোগ, তারপরে 4 যোগ, তারপরে হবে 5 যোগ। এটা করেন, নিজেরা করেন। বলেন 1523 নাম্বার কত হবে? তাড়াতাড়ি কমেন্ট করেন। 1523। দেখেন ইন্টারেস্টিং অঙ্ক, যে এখানে ডিফারেন্স আছে 3, এখানে ডিফারেন্স আছে 6, এইটা যোগ করলে 12, এখানে ডিফারেন্স হচ্ছে 22। মানে কি যে 8-এর সাথে 3 যোগ করলে 11 পাওয়া যায়, তার সাথে 6 যোগ করলে আমরা 17 পাচ্ছি, তার সাথে 12 যোগ করলে আমরা 29 পাচ্ছি, তার সাথে 24 যোগ করলে 53 পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এইবার দেখেন 3-এর দ্বিগুণ 6, তার দ্বিগুণ 12, তার দ্বিগুণ হচ্ছে 24। এইবার আমাদের যোগ করতে হবে 48। তার মানে 53-র সাথে আমরা যদি 48 যোগ করি তাহলে আমাদের আসতেছে 101, তাই না? 101। তার মানে এবার পরবর্তী সংখ্যা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 101। ঠিক আছে? এটার আমাদের পরবর্তী যে সংখ্যাটা দাঁড়াবে সেটা কি? 101। বুঝছি? ক্লিয়ার? পারবেন? ধুমধাম? ওকে। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন এইটার মধ্যে পার্থক্য হচ্ছে 3, এটার পার্থক্য 5, এটার পার্থক্য হচ্ছে 7। পার্থক্য মিলতেছে না, সরি 7 না, এটা হচ্ছে 8। তারপরে 3, তারপরে 5, তারপরে হচ্ছে 8। তাহলে পার্থক্য কিন্তু মিলতেছে না। এই ধরনের অঙ্ক একটু চেক করে দেখবেন যে আমার যদি পার্থক্যের এরকম সিরিয়াল না থাকে তাহলে এটা ফিবোনাক্কি ধারা হইতে পারে। সেইটা কি? 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যায়, 8 আর 13 যোগ করলে 21 পাওয়া যায়। এটাকে বলে ফিবোনাক্কি ধারা, যে কোনো একটা সংখ্যা পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল। এই যে 21 সংখ্যাটা 13 আর 8-এর যোগফল। আবার
13 সংখ্যাটা 5 আর 8-এর যোগফল। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে, এই সিরিজের পরের সংখ্যাটা যে বসবে সেইটা হবে 13 আর 21-এর যোগফল। তাহলে 21 আর 13 যদি আপনি যোগ করেন তাহলে আসবে কত বলেন তো? 34। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে সেটা হবে 34। তার মানে অ্যান্সার হচ্ছে 34। মানে ফিবোনাকি ধারাতে এই যে এই সংখ্যাটা হচ্ছে পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল, আবার এই সংখ্যাটা পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল। তার মানে এইরকম একটা সিরিজ আপনার হতে পারে। সাধারণত ফিবোনাকি ধারা সাধারণত যেটা শুরু হয় ফিবোনাক্কি ধারা, ফিবোনাক্কি, এটা কিন্তু প্রায় সময় আপনার প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস সব জায়গাতেই আসে। সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 আর 1 প্রথমে থাকে। 0 আর 1 যোগ করলে হয় 1, 1 দিলাম। 1 আর 1 যোগ করলে হয় 2, 2 দিলাম। 1 আর 2 যোগ করলে হয় 3, 3 দিলাম। 2 আর 3 যোগ করলে হয় 5, 5 দিলাম। 3 আর 5 যোগ করলে 8, 8 দিলাম। 5 আর 8 যোগ করলে 13, 13 দিলাম। 8 আর 13 যোগ করলে হয় 21, 21 দিলাম। 21 আর 13 যোগ করলে হয় হচ্ছে আমাদের 34, তা দিলাম। 34 আর 21 যোগ করলে হয় 55, এটা দিলাম। এইভাবে করে কিন্তু চলতে থাকে, ঠিক আছে। তারপরে আবার এইটার সাথে আপনি যদি যোগ করেন তাহলে আস্তে আস্তে হচ্ছে আপনার 89, হ্যাঁ, এটা দিলেন। তো এইভাবে করে কিন্তু চলতে থাকে। তো আপনাকে এইখান থেকে দিছে আর কি, এই যে 5, 8, 13, এই যে 5, 8, 13, 21, 5, 8, 13, 21, তারপরে 34, এই সংখ্যাটা বের করতে দিছে। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা আপনি 2 নিয়মে সলভ করতে পারেন। 2 নিয়মে। একটা হচ্ছে যে আপনি জাস্ট কি করবেন, যে এখানে আছে 1, তারপরে আছে 9, তাহলে 1 মানে 1-এর উপর স্কোয়ার, 9 মানে 3-এর উপর স্কোয়ার, 3-এর উপর বর্গ, মানে 3 গুণন 3 মানে 9, 5 গুণন 5 মানে 25, মানে 5-এর উপর বর্গ, 49 মানে 7-এর উপর বর্গ, 81 মানে 9-এর উপর বর্গ। ধারাটির পরবর্তী সংখ্যা মানে এখানে তার মানে কি হবে? 1-এর উপর বর্গ, 3-এর উপর বর্গ, 5-এর উপর বর্গ, 7-এর উপর বর্গ, 9-এর উপর বর্গ, এবার হবে 11-এর উপর বর্গ। কারণ কি 1, 3, 5, 7, 9 বিজোড় সংখ্যাগুলো, 11-এর উপর বর্গ করলে 11 গুণন 11 মানে কত বলেন তো? 121। তার মানে সংখ্যাটা হবে, আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে 121। বুঝছেন? ক্লিয়ার? পারবেন? ইজি? ওকে, ওয়েল ডান। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এরকম ভগ্নাংশ আকারে অনেক সময় আপনাকে মানটা দেওয়া থাকে। এখানে খেয়াল করেন, এইটার পরবর্তী যে সংখ্যাটা হবে, নিচে দেখেন এইটার সাথে 3 যোগ করলে 8, এটার সাথে 3 যোগ করলে 11, এটার সাথে 3 যোগ করলে হয় 14, সবগুলোয় 3 যোগ করে হয়েছে। তার মানে এরপরে যে ভগ্নাংশটা হবে তার নিচে আরেকবার 14-এর সাথে 3 যোগ করলে হবে 17, তাহলে নিচের সংখ্যাটা হবে 17। আর উপরের সংখ্যাটা যদি বলি, এখানে 2 যোগ হয়েছে 9, 3, আবার 2 যোগ হইলো 5, আবার 2 যোগ হইলো 7। এইবার আমি যদি 2 যোগ করি, 7-এর সাথে 2 যোগ করলে হবে 9, তার মানে উপরের সংখ্যাটা দাঁড়াবে কি? 9। তার মানে 9/17 হবে আপনার অ্যান্সার। কথা কি বুঝেছেন? একটু বুঝলে ক্লিয়ার লেখেন। সবাই বুঝছেন কি না? এটা কি সবাই বুঝছি? তাহলে 9/17 এটা আমাদের অ্যান্সার হবে। বুঝেছি সবাই? ক্লিয়ার? ইজি? ঢুসুম? ওকে। আচ্ছা, আমরা ধারার যে আগের অঙ্কগুলো যেগুলো আমরা বাদ দিয়ে আসছি, যেগুলো হচ্ছে সমান্তর ধারার, হ্যাঁ, সমান্তর ধারার অঙ্ক, দেখেন এগুলো থেকেও কোশ্চেন আসে। যখন দেখবেন পরপর 2টা পদের যে মানে অন্তরগুলো সমান, যে এইটা থেকে এটা বিয়োগ করলেও 3, এটা থেকে এটা বিয়োগ করলেও 3, এটা থেকে এটা বিয়োগ করলেও 3, এগুলাকে বলে সমান্তর ধারা। আর সমান্তর ধারার যে এই যে পরের পদটা থেকে আগের পদ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে ডি বা সাধারণ অনুপাত। সমান্তর ধারার একটা সূত্র হচ্ছে কততম পদ। কততম পদ মানে এখানে আপনাকে আমরা যদি বলি পদের সংখ্যা বের করতে বলছে, যে এখানে এই পর্যন্ত যদি আমার পদগুলো বিবেচনা করি তাহলে এখানে পদের সংখ্যা কয়টি আছে। তো এই পদের সংখ্যা দিয়ে 2 প্রকারের সূত্র আছে। একটা সূত্র হচ্ছে পদের সংখ্যা ডিরেক্টলি নির্ণয় করতে পারবেন, n ইকুয়াল আপনি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ওই ডিটা, মানে প্রতিপদে বৃদ্ধি মানে হচ্ছে সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। এখানে দেখেন শেষ পদ দেওয়া আছে 302, প্রথম পদ ছিল 5 ভাগ ডি মানে প্রত্যেক ক্ষেত্রে 3 প্লাস হচ্ছে 1। তাহলে কত আসে দেখেন তো? 302 থেকে 5 বিয়োগ করলে হয় 297 ভাগ হচ্ছে 3 প্লাস হচ্ছে 1। তার মানে আমাদের আস্তে আস্তে 3 9 27, 2 7, 3 9 27, 99 প্লাস 1 মানে 100। তার মানে এন এর মান হবে 100। ঠিক আছে? এই অঙ্কটাই আরেকটা সূত্র দিয়েও করা যায়, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে n-তম পদের সূত্র। তাহলে n-তম পদ ইকুয়াল ফর্মুলা হচ্ছে a + n-1 * d। আপনি যদি n-তম পদকে 302 ধরেন তাহলে n এর মান বের করলেও একই নিয়মে করা যায়। তবে যদি আপনাকে এরকম কততম পদ বের করতে বলে বা পদে কয়টি পদ আছে, তাহলে এই সূত্রটা দিয়ে অঙ্কটা করা ইজিয়ার। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d + 1।
আর যদি আপনাকে বলে যে এততম পদটি কত, তার মানে হচ্ছে এনতম পদের সূত্রটা বসানো আমাদের জন্য ইজিয়ার, যে 29তম পদটি কত। 29তম পদ মানে এন এর মান এখানে 29। তাহলে প্রথম পদ তো 1, আর এটা হচ্ছে 29 মাইনাস 1 মানে 28, আর ডি এর মান কত, এখান থেকে এটা বিয়োগ করলেও 3, এখান থেকে এটা বিয়োগ করলেও 3, তার মানে ডি এর মান হচ্ছে 3। তার মানে 1 প্লাস 3 8 24 মানে 84, 1 প্লাস 84 মানে 85 হবে আমাদের অ্যান্সার। দেখেন খেয়াল করেন, ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। প্রথম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1, মানে যেহেতু 29 নাম্বার পদ তাহলে এন এর মান হচ্ছে 29, তাহলে 29 মাইনাস 1 মানে তো 28 ইন্টু ডি মানে কিন্তু 3। ঠিক আছে, তো এইভাবে করে ফেলতে পারেন যে আমাদের যদি পদের সংখ্যা বের করতে বলে তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, আর যদি আমাদেরকে কোনো তম পদ বের করতে বলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, দু একবার প্র্যাকটিস করলেই পাবেন। কিন্তু আপনাদের সবচেয়ে বেশি পরিমাণে কি আসে, সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় যে এই টাইপের অঙ্কগুলো আসে, যে লাস্টে এরকম করে দেওয়া আছে যে 1 + 5 + 9 এরকম করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা সমান্তর ধারার সূত্র কি? সমান্তর ধারার যে সূত্র সেটা হচ্ছে যোগফলের সূত্র। যোগফলের দুইটা সূত্র আছে, তার মধ্যে এইটাই সূত্র ইউজ করতে পারেন। সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন হচ্ছে এন মানে ওই যে পদের সংখ্যাটা এটা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনি সব পাইছেন। প্রথম পদ দেওয়া আছে 1, শেষ পদ দেওয়া আছে 81, ভাগ 2 দেওয়া আছে, আর এন এর মান নির্ণয় করতে হবে। তাই এন এর মান তো একটু আগে বের করা শিখলাম, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি মানে এখানে সবগুলোই কি 4 করে, তাহলে ডি এর মান 4 প্লাস হচ্ছে 1, তাহলে 80 ভাগ 4 প্লাস 1, 80কে 4 দিয়ে ভাগ করলে আসে 20 প্লাস 1 মানে 21, তার মানে এখানে এটার মান হচ্ছে 21, অর্থাৎ 82 ভাগ 2 ইন্টু হচ্ছে 21, তার মানে এখানে আস্তে আস্তে কত বলেন তো 41 ইন্টু 21। তাহলে 41কে 21 দ্বারা গুণ করলে যত আসে, তাহলে এখানে পাচ্ছি আমরা এইটা, আর এখানে পাচ্ছি 41 দ্বিগুণে হচ্ছে 82, তার মানে 1, এখানে 6, এখানে 4, মানে 861। দেখেন এখানে আমাদের অ্যান্সার আসতেছে 861। ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা, পারবেন? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যদি আপনি দেখেন যেগুলো প্রথমে 1 থেকে শুরু হয়েছে টানা এরকম করে এই পর্যন্ত মনে করেন পদের সংখ্যা কত, 1 থেকে শুরু হয়েছে টানা দেওয়া আছে, এই টাইপের সূত্র হচ্ছে n × n+1 ডিভিশন 2। তাহলে n এর মান দেওয়া আছে, n মানে হচ্ছে 100টা পদ দেওয়া আছে, 100 × 100 + 1, হ্যাঁ, ডিভিশন 2, অর্থাৎ 100 ইন্টু হবে 101 ডিভিশন 2, অর্থাৎ এখানে 50 গুণন 101 করলে আসে, আমরা এই যে শূন্যটা আগে বসাই দিলাম, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 শূন্য 0, 5 একে 5 মানে 50। কেউ একবারে ধারাবাহিকভাবে মুখস্থ করে ফেলতে পারেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল, যেহেতু বারবার আসে 1 থেকে 100 পর্যন্ত যোগফল যদি আপনাকে নির্ণয় করতে বলে যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল সেটা কি বলেন তো 50, এটা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারেন। 1 থেকে 49 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত যোগফল এর চেয়ে 100 কম হবে, তার মানে 49 হবে। এই দুটো জিনিস মুখস্থ করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে, এবার খেয়াল করেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, ওই যে তখনকার যে অঙ্কটা, যে আমরা প্রথমে আমি যদি যোগফলের সূত্র বসাতে চাইলে কি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। আমরা যেহেতু পদের সংখ্যা জানি না, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে প্রত্যেক পদে আসলে 2 করে আছে, মানে ডি এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তাহলে দেখেন, তাহলে 30 ভাগ 2 মানে 15 আর 1 যোগ করলে হচ্ছে 16। এখানে যদি আমরা 16 বসাই দিই, এখানে কাটাকাটি করলে 8, তার মানে 32 গুণন 8 করলে আমরা কি পাচ্ছি বলেন তো 8 দ্বিগুণী 16, হাতে থাকলো 1, 3 8 24 আর 1 যোগ করলে হচ্ছে 25, মানে 256 হবে আপনার অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, ওই যে সেম প্র্যাকটিস করতে হবে, সেম। তাহলে 256 আপনার অ্যান্সার হচ্ছে, তাই না? ওকে, এবার দেখেন, যদি স্কোয়ারের যোগফল বের করতে বলে, এরকম করে স্কোয়ারের যোগফল বের করতে বলে, এটার সহজ নিয়ম হচ্ছে এই যে এই সংখ্যাটাকে লেখেন, যে যদি স্কোয়ার দেখেন তাহলে দেখবেন যে 60 আপনার আছে কি 40-এর পরের সংখ্যা 41, এবং তাকে গুণ দিবেন 40 আর 41 যোগ করলে হচ্ছে 81, মানে প্রথমে লিখবেন এই সংখ্যাটা, তারপরে লিখবেন তারপরের সংখ্যাটা, তারপরে এই দুটো যোগফলটা লিখবেন, একে 6 দিয়ে ভাগ করবেন, শেষ। কারণ এটা সূত্র হচ্ছে n × n+1 ইন্টু 2n+1 ডিভিশন হচ্ছে 6।
মানে এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা আবার এই দুইটা সংখ্যা যোগ করলে এইটা আসে, তার মানে ডিভিশন হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করেন, আগে এখানে 20 আসলো, এখানে 3 আসলো, 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে 3 27 হচ্ছে 81। তার মানে আমরা পাচ্ছি যে 27 গুণন 2, 27 দুগুণে 54, 54 মানে 540 গুণন আসতেছে 41। আচ্ছা 54কে 41 দ্বারা গুণ করলে কত আসে? 1 দিয়ে করলে তো এখানে 54ই আসবে, আর এখানে আস্তে আস্তে 4 4 16, 4 5 20, আর একে হচ্ছে 21, তারপরে 4 1 2 2 মানে 22 14। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে বলেন তো? 22 14। হ্যাঁ 22 14। আবার এটা তো 54 আর 41 গুণ করলে একটা যে শূন্য আছে, তার মানে কি 22 14 তারপর একটা শূন্য। ঠিক আছে, বুঝছেন? পারবেন? ইজি আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগবে কিন্তু, না প্র্যাকটিস না করলে তো ইজি নাই। আচ্ছা আর বাকি তো ধারাগুলা করিয়ে দিয়েছি, সমস্যা নাই। এইবার চলে আসেন সূচকে। কোনো কিছুর পাওয়ার যদি আপনি 0 দেখেন, পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানেই কি বলেন তো? 1। আচ্ছা আবার সূচকের ক্ষেত্রে যদি আপনি গুণ দেখেন, যখন এরকম করে গুণ থাকবে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। একদিনে আমরা বীজগণিত এতগুলো প্র্যাকটিস করতেছি, তাই কিন্তু দ্রুত গতিতে আগাচ্ছে। যেহেতু পরশু দিনই আপনাদের এক্সাম আছে, এক্সাম যেহেতু খুব সন্নিকটে, জাস্ট আমরা এগুলো একটু রিভিশন দিয়ে নিচ্ছি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এ তো কমন আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? যোগ, তার মানে a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা আমাদের ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, যেহেতু 10 মিল আছে, তাহলে এই যে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, -15 -4 বিয়োগ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি -15, আমরা জানি মাইনাসে মাইনাসে হয় প্লাস, +4, -15 +4 করলে আসবে -11, তার মানে 10 টু দি পাওয়ার -11 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে দেখেন, এখানে যেটা আসতেছে যে এই x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x। আচ্ছা সবগুলোর উপর রুট আছে, তাহলে রুট একটা দিয়ে দিলাম। x টু দি পাওয়ার -1 মানে 1/x, ইন্টু আছে y, আবার y টু দি পাওয়ার -1 মানে 1/y, ইন্টু আছে z, z টু দি পাওয়ার -1 মানে 1/z, ইন্টু আছে x। দেখেন 1/x আর x কাটা যায়, 1/y আর y কাটা যায়, z আর 1/z কাটা যায়, তাহলে থাকে কি √1 মানে কত বলেন তো? 1। বুঝছেন? ক্লিয়ার? মানে কোনো কিছুর পাওয়ার মনে করেন 5 টু দি পাওয়ার -1 আছে, মানে কি বলেন তো? 1/5। তো এগুলো সবগুলোর উপরে বলেন তো, এই যে আমি যে ধারা করাইলাম, ধারা, এই ধারাটার সমান্তর ধারার উপরে, গুণোত্তর ধারার উপরে, অসীমতক ধারার উপরে, বিশেষ ধারার উপরে, সবগুলোর উপর আলাদা আলাদা ক্লাস আছে না? আমার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আছে, সবগুলোতে আছে। সেগুলো আলাদা করে দেখতে পারেন, যাদের সময় আছে আলাদা করে দেখে নেবেন। প্রত্যেকটার উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে আলাদা আলাদা টপিকের উপরে আছে, সূচকের উপরে আছে, লগারিদমের উপরে আছে। আর আজকে আমরা জাস্ট কি রিভিশন দিচ্ছি, তাই না? আচ্ছা √/2 টু দি পাওয়ার 6 আছে, √/2 মানে টু দি পাওয়ার হচ্ছে হাফ, এই যে √3 মানে টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে? পাওয়ার আবার 6 দেওয়া আছে। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে? হাফের সাথে 6 গুণ করলে কি আসবে? কাটাকাটি করে 3 আসবে, 3 এর পাওয়ার কিউব, 3 এর পাওয়ার কিউব মানে কি? 27, মানে 3 গুণন 3 গুণন 3, 3 3 9, আর 3 9 হচ্ছে 27, তার মানে এটার মান আসবে হচ্ছে 27। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা খুবই সুন্দর কোশ্চেন, যে কিউবের উপর কিউবের উপর কিউব। আগে আপনি এটা চিন্তা করেন, যদি কিউব রুট মনে করেন এরকম যদি দেওয়া থাকে, কিউব রুট এ কিউব, এটা যদি দেওয়া থাকে, এটা মানে হচ্ছে যে এই যে কিউব রুট মানে এ কিউবের উপরে পাওয়ার হচ্ছে 1/3, আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 × 1/3 মানে আসবে a। ঠিক আছে, তার মানে এইটুকের মান হচ্ছে a। কথাটা বুঝে আগে, এটুকের মান কত বলেন তো? এটুকের মান হচ্ছে a। এইটুকের মান যদি a হয়, মানে আমি যদি এইটার মান আগে আলাদা করে বের করি, যে এ কিউবের উপরে টু দি পাওয়ার 1/3, এটা, তাহলে এইটুকের মান হলো a। তার মানে আসলে আমাদের দেওয়া আছে কি? কিউব রুট a, কিউব রুট a মানে কি? a টু দি পাওয়ার 1/3, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 1/3। কথা কি বুঝেন নাই মনে হয়? বুঝছেন কি কাহিনিটা? কাহিনিটা হচ্ছে কিউব রুট আমি যদি রেখে দিই আর এইটুককে যদি আমি ভাঙি, তাহলে আসবে a কিউব টু দি পাওয়ার 1/3। পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে এই যে a কিউব আর 1/3 গুণ করলে a টু দি পাওয়ার 1 আসে, তার মানে কিউব রুট a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার দেখেন √3 আছে, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, √5 আছে 5 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার কত হবে বলেন তো? 4। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, হাফকে 4 দ্বারা গুণ করলে আসবে 3 এর উপর স্কোয়ার, হাফকে 4 দ্বারা গুণ করলে স্কোয়ার, আবার উপরে 3 এর উপর স্কোয়ার মানে 9, আর 5 এর উপর স্কোয়ার মানে 25, তার মানে কত হবে বলেন তো? 9 আর 25 গুণ করলে 225 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন সবাই? পারবেন?
ওকে, দেখেন সবগুলা যে আছে সবগুলাতে 3^10 আছে, তার 3^10 যদি কমন নেই তাহলে 1 + 1 + 1 আসে না? তাহলে 3^10 ইন্টু 1 + 1 + 1 মানে কি 3, তার 3টা 1 যোগ করলে 3 হয়, তাহলে 3^1 আর 3^10, তাহলে 3^1 10 + 1 মানে কত আসে বলেন তো? 3^11 আসে। পারবেন সবাই? সবাই বুঝছি? 3^10 কমন নিলাম, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, 1 1 1 মানে তো 3, তাহলে 3 মানে তো 3^1, তাহলে এখানে যদি আমরা জানি কি 3 যদি লিখি তাহলে পাওয়ারে তো যোগ হয়, গুণ আছে যেহেতু, তাহলে 3^11 হবে আমার অ্যান্সার। আচ্ছা, অনেক সময় এরকম থেকে x এর মান বের করতে বলে যে 25^x = 5। এখন 25 মানে কি লিখতে পারি? 5 এর উপরে স্কোয়ার টু দি পাওয়ার x সমান আমরা 5 লিখতে পারি। এখন বলেন তো পাওয়ারে গুণ হয়, তাহলে 5^2x সমান কি? 5 মানে 5^1, এই 5 আর এই 5 মিলে গেছে, তাহলে উপরের দুটো ইকুয়াল লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি 2x সমান হচ্ছে 1, তাহলে x এর মান পাচ্ছি আমরা হাফ। তাহলে x এর মান কত পাবো বলেন তো? হাফ পাবো। বুঝছেন সবাই? ক্লিয়ার? ধুমধাম। সেমভাবে এখানে আছে 4^x + 1 ইকুয়াল হচ্ছে 32। 4 মানে আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার, টু দি পাওয়ার হচ্ছে x + 1। 32 মানে লিখতে পারি, 32 মানে কি বলেন? 32 মানে কয়টা 2 গুণ? তাহলে এখানে আসে 16, এখানে আসে 8, এখানে আসে 4, এখানে আসে 2, তাহলে দেখেন 2 × 2 × 2 × 2 × 2 মানে 5টা 2 গুণ করলে 32 আসে, তারপরে 2^5 মানে আসলে 32। তাহলে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে 2^2x প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 2^5। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার ইকুয়াল হবে, যেহেতু এখানকার 2 এখানকার 2 মিল আছে, তাহলে 2x + 2 ইকুয়াল যদি 5 হয়, তাহলে 2x ইকুয়াল আসতেছে 5 - 2 মানে 3, তার মানে x এর মান আসতেছে বলেন তো কত? 3/2। বুঝছি কি বুঝি নাই? দেখেন তো বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার না? মানে 4 মানে 2 এর উপর স্কোয়ার, 32 মানে 2 এর উপর টু দি পাওয়ার 5, পাওয়ারে যেহেতু গুণ হয় ধুসুম করে দেবেন। এবার লগের অঙ্ক। লগের অঙ্কের সিস্টেম কি? যদি লগের এই বেসটাকে পরিবর্তন করবেন না, এই লগের বেস আর এই বুক বরাবর যেটা আছে এই দুটো সমান হলে এটার মান হয় 1, এটাই তো প্রথম ক্রাইটেরিয়া। তাহলে আমরা প্রথমে চিন্তা করব লগ, এখানে আছে 2, এখানে আছে 8, 8 মানে হচ্ছে 2 এর উপর কিউব মানে 8, কারণ 2 × 2 × 2 মানে 2 × 4, 4 × 8। তাহলে আমরা পেয়ে গেলাম কি? এই যে লগের এই যে দেখেন এইখানে যে মাথাটা আছে, এই মাথাটা সবসময় সামনে চলে আসে, তাহলে সামনে দিলাম। কিন্তু এইখানে যেহেতু এই দুটা মান সমান, তার মানে এইটুকের মান হচ্ছে 1, তার মানে 3 × 1 মানে আমাদের অ্যান্সার হবে 3। পাওয়া যাবে? মানে ব্যাপারটা এই যে এখানেও দেখেন লগ এখানে আছে 4, এই 4কে আমরা চেঞ্জ করতে পারবো না, এই 2কে চেঞ্জ করতে হবে। এই 2কে আমরা কি আকারে লিখতে পারি? 2কে কি 4 মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো? আমরা জানি √4 মানে 2, 4 এর জায়গায় মানে 2 এর জায়গায় √4 লিখলাম। কেন লিখলাম? কারণ 4 যাতে মিল খায়, এখানকার 4 এখানেও 4 মিল খাইলেও উপরে তাহলে হাফ আসলো, পাওয়ারটা তো সামনে চলে আসে, তাহলে হাফ সামনে চলে আসলো, লগ 4/4, এইটুক মানে তো 1, তার মানে অ্যান্সার কত আসতেছে বলেন তো? হাফ। এইভাবে করে কিন্তু আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হয়। বুঝছেন? পারবেন? এখানে দেওয়া আছে 16। এখন দেখেন লগ ভালো করে দেখেন, এখানে আছে √2 আর এখানে 16। আপনি একটা জিনিস চিন্তা করেন যে 16 2 এর উপর কত পাওয়ার করলে 16 আসে? 2 এর উপর পাওয়ার 4 করলে 16 আসে, কিন্তু এখানে তো √2 আছে, তাহলে √2 মিলাইতে হবে আপনাকে। তাহলে এইবার আবার √2 দেন। 2 এইখানে আছে √2, এখানে √2 এর উপর পাওয়ার কত দিলে 2 আসে? আমরা জানি √2 এর উপর স্কোয়ার দিলেই তো 2 চলে আসে, তার মানে √2 এর উপর স্কোয়ার এবং তার উপরে পাওয়ার আসলে 4, তাই না? বিষয়টা এরকম। তার মানে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে লগ অফ এখানেও √2 টু দি পাওয়ারে গুণ হলে √2 টু দি পাওয়ার 8 মানে আসলে আমাদের 16। অর্থাৎ এই 8টা যদি সামনে চলে আসে আর বাকি দুটা তো আমাদের মিল খেয়ে গেছে, যে এই √2 আর এই √2 মিল হয়ে গেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 8। বুঝছি কি? কাহিনি বুঝছি? মানে √2 যদি 2 বার গুণ দেই তাহলে কি আসবে? √2 2 বার গুণ দিলে 2 আসবে। আবার 2কে 4 বার গুণ দিচ্ছি, 2কে 4 বার গুণ দিলে 16 আসে, তাহলে √2কে কয়বার গুণ দিলে তাহলে 16 আসবে? তাহলে এই 2 মানে তো √2 হচ্ছে 2 বার, তাহলে 2 যদি 4 বার গুণ হয় তাহলে √2 8 বার গুণ হবে, তার মানে √2 টু দি পাওয়ার 8 মানে আসলে 16, তাই না? √2 টু দি পাওয়ার 8 মানে 16, সেজন্য √2 টু দি পাওয়ার 8 মানে যে 16 এর জায়গায় √2 টু দি পাওয়ার 8 লেখা যায়। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন লগ
এখানে 2 বেস 1/32 আছে। আচ্ছা খায়ানিটা দেখেন, একটু আগে দেখলাম 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 1/32 মানে কি 1/2 টু দি পাওয়ার 5, বুঝছেন? আচ্ছা এই 1/কে আমরা পাওয়ার লিখতে পারি, পাওয়ার হচ্ছে মাইনাস, মানে সবসময় 1/টা মানে হচ্ছে পাওয়ার মাইনাস চলে আসবে, অর্থাৎ 1/32 মানে কিন্তু 2 টু দি পাওয়ার -5, মানে যদি 32 শুধু থাকতো 2 টু দি পাওয়ার 5, 1/32 মানে 2 টু দি পাওয়ার -5, তাহলে -5 সামনে চলে আসলো, 2 আর 2 যেহেতু মিল আছে, অ্যান্সার হবে কি বলেন তো -5, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের -5। ঠিক আছে, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে 2 ভিত্তিক লগারিদম 32-এর, একটু আগেই দেখলাম একই কাহিনী যে 2 টু দি পাওয়ার 5 মানে যেহেতু 32, তাহলে 5 সামনে চলে আসলো, অ্যান্সার হবে 5। আচ্ছা 3 ভিত্তিক লগারিদম এটা চাইছে, তাহলে লগ অফ 3 ভিত্তিক 3√3 এর লগারিদম, তাহলে বলেন দেখি। এখন আপনি যদি চিন্তা করেন এখানে আছে আমাদের 3 আর এখানে আছে কি 3√3, 3 মানে তো 3 টু দি পাওয়ার 1 আর √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, আমরা জানি পাওয়ারে পাওয়ারে তো যোগ হয়, তাহলে এখানে 3 থাকলো, এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তাহলে কি আসে লগ 3 থাকলো, এখানে 3 টু দি পাওয়ার, এটা থাকলো হচ্ছে 3/2, 3/2 যদি সামনে চলে আসে 3/2 লগ 3 মানে আমাদের 1, মানে আমার এই 3 সাথে তো এই 3 মিল করতে হবে, তাই এটাকে 3 টু দি পাওয়ার 1 লিখছি, এটা 3 টু দি পাওয়ার হাফ লিখছি, তাহলে আমরা জানি যে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 1 আর হাফ যোগ করলে তো হয় 3/2। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা যখন আপনার এরকম সমীকরণ আকারে দেওয়া থাকবে যে 5x ইকুয়াল আসলে 3, এখান থেকে আপনাকে x এর মান বের করতে হবে। নিয়মটা খুবই সহজ, নিয়মটা হইল এই বুক বরাবর যেটা থাকবে, এই বুক বরাবর জিনিসটাকে আলাদা করে লিখবেন, বুক বরাবর যেটা আছে এটা সমান, হ্যাঁ এই পা বরাবর যে আছে তাকে ইকুয়াল লিখবেন এবং এটাকে পাওয়ার বানাই দিবেন, এটাকে পাওয়ার বানাই দিবেন। ঠিক আছে, যেটা একা আছে যেই পাশে ওটাকে পাওয়ার বানাই দিবেন। আবার বলি, বুক বরাবর যেটা থাকবে সেটাই ইকুয়াল, মানে আমি সবসময় বলি যে বুক সমান পায়ের উপর বল্টু, যে একা থাকে তার নাম হচ্ছে বল্টু, যে একা থাকে সেটা হচ্ছে বল্টু, এটা হচ্ছে বুক বরাবর, এটা পা বরাবর, তাহলে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু, তাহলে এক্স এর মান হবে পা টু দি পাওয়ার বল্টু, মানে 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব মানে 5 গুণন 5 গুণন 5 মানে 125 হবে আমাদের এক্স এর অ্যান্সার। ঠিক আছে, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু মানে আমাদের লগের মান বের করার সিস্টেম। আবার বলি, এটা আসলে এটা মানে ঠিক মতো করে ইয়াতে আসেনি, প্রিন্টে আসেনি, এটা হচ্ছে 1/9, এখানে আছে -2, এটা হ্যাঁ ভালো করে বুঝেন। তাহলে আমাদের সিস্টেমটা কি হবে, বুক সমান এই যে এই বুকটা সমান পা টু দি পাওয়ার বল্টু, তা পা মানে কি আছে এক্স, টু দি পাওয়ার বল্টু হচ্ছে -2, আচ্ছা এক্স টু দি পাওয়ার -2 মানে কি 1/x² ইকুয়াল কি বলেন তো 1/9, তার মানে আমরা বলতে পারি বজ্রগুণন করলে x² আর 1 গুণ করলে x², 9 আর 1 গুণ করলে 9, তাহলে x এর মান কত আসবে বলেন তো 3। কারণ একটা জিনিস মনে রাখবেন যে +3 করলেও 9 পাওয়া যায়, -3 করলেও 9 পাওয়া যায়, তার মানে কি x এর মান +-3 হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, কারণ লগের ক্ষেত্রে এই যে বেস অথবা এগুলার মান কখনো নেগেটিভ হতে পারে না, শুধু পজিটিভ মানটাই নিতে হবে, শুধু 3 এর উপর স্কোয়ার করলে যে 9 পাওয়া যায়, মানে যেহেতু 9 হচ্ছে 3 এর উপর স্কোয়ার, আমরা শুধু 3 অ্যান্সারটা নিব, এটা প্লাস মানটাই নিতে হবে, মাইনাস মান নেওয়া যাবে না, শুধু প্লাস মান নিতে হবে লগের ক্ষেত্রে কখনো মাইনাস মান নেওয়া যাবে না, কারণ বেজের মান কখনো নেগেটিভ হতে পারে না, ভিত্তির মান কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য পজিটিভ মানটা নিতে হবে। আচ্ছা এটা দুইটা অঙ্কের সমন্বয়, এইটার মান যদি আপনি বের করতে চান তাহলে log 4 আছে, এটা 2কে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ, মানে √4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ, আবার এখানে log এখানে আছে 6 আর এটা তো √6 মানে তো 6 টু দি পাওয়ার হাফ অবশ্যই, তাহলে এইটা তো সামনে চলে আসবে আর এইটুকের মান তো 1, তার মানে এটার মান হাফ, এটা সামনে চলে আসলো আর এটার মান তো 1, তার মানে হাফ প্লাস হাফ মানে 1 হবে আমাদের অ্যান্সার, তার মানে এটার অ্যান্সার কত বলেন তো 1। সবাই কি ক্লিয়ার, বুঝছেন? পারা যাবে? সুন্দর একটা কোশ্চেন ক্লিয়ার? ওকে, এবার চলে আসেন সমীকরণের অঙ্কে। সমীকরণের অঙ্ক হচ্ছে যে এক্স এর মান বের করবেন। এক্স এর মান কীভাবে বের করবেন সেটা এক্স সম্বলিত পদগুলোকে এক পাশে নিয়ে আসেন, x - 6 = 7x - 48 আছে, তাহলে 7xটাকে এই পাশে -6টাকে এই পাশে, 7x এই পাশে আসলে -7x হবে আর 6টা ওই পাশে চলে গেলে আমাদেরকে +6 হবে, তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে -6x সমান হচ্ছে -42,
তাহলে এখান থেকে আপনার আস্তে আস্তে দুই পাশে মাইনাস কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল 42 বাই যদি আমি 6 করি তাহলে আস্তে আস্তে 7, তার মানে এক্স এর মান হচ্ছে 7। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? এটা আবার আপনি অপশন টেস্টও করতে পারেন, তাই না? এগুলো অঙ্কগুলো অপশন টেস্ট করা যায়। অপশন টেস্ট মানে কি? মনে করেন এক্স এর মান যেখানে 7, 7 যদি এখানে বসায় দেন, 7 - 6 মানে এই পাশে 1, এখানে 7 সাথে 49 থেকে 48 বিয়োগ করলে এই পাশে 1, দুই পাশে যেটার মানের জন্য সমান আসবে সেটাই হবে আপনার অ্যান্সার। এগুলো তো সহজ কথা। এখানে দেখেন এই পাশে আছে 2x, এই পাশে x সম্বলিত যে 4x আছে এই পাশে আনলে প্লাস 4x হবে, এই পাশে আসে 27, এই পাশে 15, এই পাশে গেলে -15 হবে। তার মানে এখানে আসতেছে 6x ইকুয়াল, এটা আসতেছে 12, তার মানে x এর মান হচ্ছে 12কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি অ্যান্সার আসবে 2। ঠিক আছে, এটাও শুদ্ধি পরীক্ষা করলেও অ্যান্সার চলে আসবে। বলছে কোনো সংখ্যার অর্ধেক থেকে ধরি সংখ্যাটি কত, বলেন কোন সংখ্যার অর্ধেক থেকে ধরি সংখ্যাটি হচ্ছে x, মানে যেহেতু সমাধান সংখ্যাটি কি ধরবো x, তাহলে কোন সংখ্যার অর্ধেক থেকে, x এর অর্ধেক মানে x/2, তার 1/3 বিয়োগ করলে মানে হচ্ছে x/3, বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, সেটা বের করতে বলছে। মানে কোন সংখ্যার অর্ধেক, অর্ধেক মানে কি x/2, এই সংখ্যাটার অর্ধেক থেকে তার 1/3 মানে কি x/3 বিয়োগ করলে 6 হবে। 3 আর 6 এর 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 6 থেকে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে 3x, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 মানে 2x ইকুয়াল আসতেছে কি 6, তার মানে এইখানে আসতেছে x, তার মানে আমরা পাচ্ছি x/6 ইকুয়াল কত বলেন তো 6, তার মানে x এর মান কত বলেন তো 36। আপনি এটাও অপশন টেস্ট করলে পেতে পারেন, দেখেন হ্যাঁ, এটাও অপশন টেস্ট করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। কীরকম? আপনার মনে করেন অপশনের মধ্যে 36, ওটা একটু চেক করেন 36 এর অর্ধেক কত, 36কে অর্ধেক করলে কত আসে, 18 আসে। 1/3, 36 এর 3 ভাগের 1 ভাগ করলে কত আসে, 3 ভাগের 1 ভাগ কত 12, দেখেন 18 থেকে 12 বিয়োগ করলে কত আসে, 6 বিয়োগফল আসবে 6। আপনি শুদ্ধি পরীক্ষা করেও অপশন টেস্ট করেও কিন্তু করতে পারবেন পরীক্ষায়। ঠিক আছে, অপশন টেস্ট করে করা যেতে পারে। আচ্ছা, কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম, মানে কোনো সংখ্যা ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি আপনি তো আর পরীক্ষার হলে ধরি সংখ্যাটি লিখবেন না, আপনার বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি, সংখ্যাটি হচ্ছে x, কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে, ওই সংখ্যাটা তো x এর চেয়ে তার 2/3 মানে 3 ভাগের 2 ভাগ 2/3 কত কম বলেন তো, কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম, মানে এই সংখ্যার চেয়ে তার 2/3 হচ্ছে 2/3টা হচ্ছে 50 কম। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনি মানটা বের করেন, 3 যদি লসাগু হয় তাহলে 3x মাইনাস আসতেছে 2x ইকুয়াল আসতেছে 50, অর্থাৎ আমাদের x/3 ইকুয়াল 50, মানে x এর মান আসলে 150। দেখেন 3 আর 50 গুণ করলে 150 হয়। এটাও আপনি অপশন টেস্ট করতে পারেন, যদি 150 দেখেন তাহলে 150 এর 2/3 যদি আপনি বের করেন, কাটাকাটি করলে এখানে 50 আসছে, তার মানে 100, তাহলে 150 এর 1/3 হচ্ছে 100, যেটা 150-এর চেয়ে 100 কত কম বলেন তো, 50 কম। কথা কি বুঝেছেন? 150-এর চেয়ে 100 হচ্ছে 50 কম, পারা যাবে? ক্লিয়ার? ক্লিয়ার, সবাই বুঝছেন? পারা যাবে না? আচ্ছা, আমরা লাস্ট এই অঙ্কটা করি। এটা অঙ্ক প্রাইমারিতে আসা অঙ্ক, যে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য হচ্ছে 43 টাকা হলে বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, বইটির ক্রয় মূল্য বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, একটি কলমের মূল্য বইয়ের চেয়ে 60 টাকা কম, একটা জিনিস মনে রাখবেন, তাহলে বই আর কলমের মূল্যের কি বিয়োগফলটা দেওয়া আছে, যে বইয়ের মূল্যটা কলমের মূল্যের চেয়ে 60 টাকা বেশি, মানে হচ্ছে বই থেকে কলমের মূল্য বিয়োগ করলে 60 টাকা হবে। আবার দুইটার ক্রয় মূল্য যোগ করলে, দুইটার কলম আর বইয়ের মূল্য যোগ করলে কত, 43 টাকা হবে। যখন একই জিনিসের যোগফল দেওয়া আছে, একই জিনিসের বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড়টার মান, মানে বইয়ের মান তো বড়টার মান বের করতে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যে 43 যোগ 7 ভাগ হচ্ছে 2, আর ছোটোটার মান বের করতে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 50/2 মানে আসলে আমাদের এখানে 25 টাকা হচ্ছে বইয়ের দাম। তাহলে যোগফল আর বিয়োগফল দুটা মানই যদি দেওয়া থাকে, মানে এখানে যেহেতু বলছে বইয়ের দাম কলমের দামের চেয়ে 60 টাকা কি, বইয়ের দাম কলমের দামের চেয়ে 60 টাকা হচ্ছে বেশি, অর্থাৎ বলছে যে কলমের দামটা বইয়ের দামের চেয়ে 60 টাকা কম, তাহলে বইয়ের দামটা বেশি, 60 টাকা বেশি কলমের দামের চেয়ে। আর দুইটা বই আর কলম যোগ করলে 43 টাকা, তাহলে বিয়োগফলটাও দেওয়া আছে, যোগফলটাও দেওয়া আছে, তাহলে বইয়ের দাম হবে 43 + 7/2 মানে হচ্ছে 50/2 মানে 25 টাকা। আর কলমের দাম বের করতে বললে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যে 43 - 7 হচ্ছে 2, 43 থেকে 7 বিয়োগ করে 36, 36/2 মানে আমাদের 18, তার মানে 18 টাকা হচ্ছে আমাদের কলমের দাম। ক্লিয়ার? বুঝছেন?
তো এইভাবে করে আপনাদের কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। তো এরকম করে আমরা খুব দ্রুত গতিতে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করলাম, যেহেতু পরীক্ষা একেবারেই সামনে, খুব বেশি কঠিন অঙ্ক আর প্র্যাকটিস করার প্রয়োজন নাই। যেগুলো প্র্যাকটিস করছেন এগুলো বারবার করে রিভিশন দিতে থাকেন। তো আমি মনে করি যে আপনাদের সবার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।